সুমি, এ ভুল তুমি করো না। যে মানুষটা তোমাকে স্বামীহারা শরৎকে তার বাবার ভালোবাসা থেকে চিরদিনের জন্য বঞ্চিত করলো, তুমি তার গলায় ফাঁসির দড়ির বদলে ফুলের মালা পরাচ্ছ। না না, এ ভুল তুমি করো না। কথাগুলি কানে যেতেই সুমি চমকে উঠল। এ গলার স্বর যে তার খুব চেনা জানা, কিন্তু এটা কিভাবে সম্ভব? সমীর তো বেশ কয়েকদিন হলো মারা গেছে। প্রায় 1 সপ্তাহ হতে চলল তার পারলিক ক্রিয়া, শ্রাদ্ধ শান্তির কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু এখন সে আবার কিভাবে? সুমি আর ভাবতে পারছে না। তার মাথা বন বন করে ঘুরতে লাগলো। সে ধপ করে সোফায় বসে পড়ল। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছে। আমি প্রকাশ বক্সি। আজ যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি পাঠিয়েছেন নদিয়ার কৃষ্ণনগর থেকে প্রলয় বিশ্বাস। প্রলয়বাবুকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। যে সকল বন্ধুরা নদিয়া বা কৃষ্ণনগর থেকে শুনছেন তারা কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি ইন 003 সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গল্প পাঠে ও কিছু পুরুষ চরিত্রে আমি আপনাদের প্রকাশ। সুমি ও বিমলা দেবীর ভূমিকায় যথাক্রমে জ্যোতি ও পপি, সহযোগিতায় তিতলি। শুরু করছি প্রলয় বিশ্বাসের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প প্রতিহিংসার কবলে। একসঙ্গে বেশ কয়েকজনের করুণ কান্নার শব্দে উত্তরপাড়ার বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। কান্নার আওয়াজটা এপাড়ার সম্ভ্রান্ত পরিবার মিত্তির বাড়ির থেকে আসছে। খোঁজ নিয়ে জানা গেল ও বাড়ির বড় ছেলে সমীরের মৃতদেহ সকালে তার শোবার ঘরের খাটের উপর পাওয়া গেছে। বাড়ির কেউ জানে না সে কিভাবে মারা গেল। এমনকি একই বিছানায় সমীরের স্ত্রী সুমি দেবীও শুয়েছিল। সেও কিছু জানতে পারেনি। পুরো বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে সমীরের ছোট ভাই প্রভাত শহর থেকে এসেছে। সে কল্যাণী কৃষি দপ্তরে চাকরি করে। বাড়ির কাজের লোক গোষ্ঠ কাকা ইতিমধ্যে পুলিশে খবর দিয়েছে। সিনিয়র ইন্সপেক্টর অমিয় সান্যাল ভালো করে মৃতদেহ দেখে বললেন, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা প্রভাতবাবু, আপনার দাদার সঙ্গে কারো কোনো ঝগড়া অশান্তি বা শত্রুতা ছিল কি?
না অফিসার, দাদা ভীষণ ভালো মানুষ ছিলেন। তার সঙ্গে তেমন কারো শত্রুতা ছিল বলে তো আমার জানা নেই। এদিকে সুমি দেবী অঝরে কেঁদে চলেছেন। কোলে তার ফুটফুটে 6 মাসের ছেলে। দুর্গাপুজোর সময় হয়েছিল। সকলে আদর করে নাম রেখেছিল শরৎ। কিন্তু কে জানতো ছেলেটা মাত্র 6 মাস বয়সে তার বাবাকে চিরদিনের জন্য হারাবে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পুলিশ নিয়ে গেল। আর যাবার সময় পুলিশ অফিসার অমিয়বাবু বললেন, আমাদের অনুমতি না পাওয়া পর্যন্ত বাড়ি ছেড়ে কেউ কোথাও যাবেন না। কিন্তু অফিসে না গেলে তো আমাকে খুব সমস্যায় পড়তে হবে। দেখুন প্রভাতবাবু, আপনি অফিসে ফোন করে এখানকার বর্তমান অবস্থা জানিয়ে দিন। তাহলে হয়তো কিছুদিনের আপনি ছুটি পেয়েও যেতে পারেন। পুলিশ সমীরের শোবার ঘর থেকে 2টো জলের গ্লাস ও একটি বোতল পেয়েছেন। বোতলে তখনও কিছুটা জল অবশিষ্ট আছে। তদন্তের খাতিরে গ্লাস ও বোতলটা পুলিশ তাদের হেফাজতে নিল। ধোয়া তুলে পুলিশ জিপটা সমীরবাবুর দেহ নিয়ে মর্গের উদ্দেশ্যে রওনা দিল। সমীরের দেহটা পুলিশ নিয়ে গেল, কিন্তু সুমি দেবীর মনে হতে লাগলো কেউ একজন সবার চোখের আড়ালে এই বাড়ির সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার উপস্থিতি অনুভব করতে পারছে সুমি দেবী। এইভাবেই চলতে থাকে দিনগুলি। সমীরের আত্মার শান্তির উদ্দেশ্যে পারলিক ক্রিয়া, শ্রাদ্ধ সবই সুসম্পন্ন হয়েছে। যেদিন শ্রাদ্ধের অনুষ্ঠান, বা আমরা গ্রাম্য ভাষায় যাকে বলি নিয়মভঙ্গ, সেটিও সুস্থভাবে সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। ওই দিন রাতে সুমি তার ছেলেকে নিয়ে শুয়ে আছে। সেই সময় সে ঘুমের মধ্যে শুনতে পায় কে যেন তাকে বলছে, ও আমাকে বাঁচতে দিল না, ওকে তুমি ছেড়ো না সুমি। সুমির ঘুম ভেঙে যায়। মনে মনে সে ভাবে কোনো দুঃস্বপ্ন ছিল। সে চোখে মুখে জল ছিটিয়ে আবার ঘুমিয়ে পড়ে। বেশিরভাগ রাতে সুমি ঘুমাতে পারে না। জেগে জেগে ভাবতে থাকে কোথা থেকে কি যে হয়ে গেল। সমীরের পারলিক ক্রিয়ার উদ্দেশ্যে যে সমস্ত আত্মীয়রা এসেছিলেন তারা একে একে যে যার বাড়ি চলে গেছে। শুধুমাত্র সমীরের পিসি বিমলা দেবী থেকে গেলেন। একদিন সন্ধ্যায় বিমলা দেবী সুমিকে বলল, বৌমা, এখানে আমার পাশে একটু বসো মা, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলুন পিসিমণি। দেখো মা, তোমার ছেলেটা এখন খুবই ছোট, আর তোমার বয়সও কম। এই সমাজে তোমার একা বেঁচে থাকা খুবই কঠিন। তাই অনেক ভেবে আমি একটা রাস্তা খুঁজে পেয়েছি। এটা মানা না মানা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু চাই তুমি একটু ভালোভাবে সম্মানের সহিত যেন বাঁচতে পারো, আর আমার দাদু ভাই কখনো যেন তার
বাবার অভাব অনুভব না করে। তা আপনি কি ভেবেছেন আমাদের জন্য? তুমি আবার বিয়ে করো। সুমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আপনি কি বলছেন? একবার ভেবে দেখেছেন? শরতের বাবা আমাদের ছেড়ে চলে গেছে, 1 মাসও হয়নি। এর মধ্যে না না, আমি পারবো না। এই যে পাপ, সমীরের জায়গা আমি অন্য কাউকে কখনো দিতে পারবো না। আমি সব বুঝি মা, কিন্তু এই সমাজ বড়ই নিষ্ঠুর। এরা তোমাকে শান্তিতে থাকতে দেবে না। আর শরতের কথাও তো তোমাকেই ভাবতে হবে। বিমলা দেবীর অনেক বোঝানোর পর সুমি মনে মনে ভাবতে থাকে, পিসি যা বলেছে সেটা একেবারে যুক্তিহীন নয়। আর বিশেষ করে শরতের কথা তো আমায় ভাবতে হবে, তাকে মানুষের মতো মানুষ করতে হবে। কি হলো বৌমা, কিছু বলো। আপনি বললেন পাত্র আপনি দেখেছেন, কে সে? আপনি কার কথা ভেবেছেন? বিমলা দেবী একটু ইতস্তত করতে করতে বললেন, আমি আমাদের প্রভাতের কথা ভেবেছি। পিসির মুখে প্রভাত নামটা শুনে সুমি চমকে গেল। আপনি কি বলছেন? একবার ভেবে দেখেছেন? ওকে যে আমি আমার ভাইয়ের মতো দেখি। আমি সব দিক বিবেচনা করে তবেই এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি ভালো করে চিন্তা করে দেখো, তোমার কথা বাদ দিয়ে ওদের কথা ভাবো। ও একজন অভিভাবক পাবে যে কিনা এই একই বংশের। তাছাড়া এমন বিয়ের ঘটনা এখন অহরহ ঘটছে। বিমলা দেবীর অনেক বোঝানোর পর শুধুমাত্র নিজের ছেলের কথা ভেবে সুমি দ্বিতীয়বার বিয়েতে রাজি হয়। এবার বিমলা দেবী প্রভাতের কাছেও একই প্রস্তাব রাখে। প্রথমে প্রভাত অমত করলেও পিসিমার পীড়াপিড়িতে সেও রাজি হয়ে যায়। গ্রামের এক পুরোহিতকে ডেকে আনলে তিনি এক বিধান দেন। প্রথমে বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে হবে, তারপর আইনি পথে সুমি ও প্রভাতের বিয়ে হবে এবং তার 1 বছর পর তারা আনুষ্ঠানিকভাবে বা সামাজিকভাবে বিয়ে করতে পারে। পুরোহিত মশাই, পিসি, সুমি ও প্রভাত সকলের সম্মতিতে রেষ্টি বিয়ের দিন ধার্য হয়। ওই দিন রাতে সুমি তার দুধের বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, আমি কোনো ভুল করছি না তো? হে ভগবান, তুমি আমাকে রাস্তা দেখাও। আর ঠিক তখনই ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাস প্রবেশ করে। সুমি চোখ খুলে তাকালো, সারা ঘর ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে থেকে একটা গলার স্বর ভেসে এলো, সুমি, এ ভুল তুমি করো না, যে আমাদের সোনার সংসার ভেঙে তস নস করে দিয়েছে, শরৎকে যে পিতৃহারা করেছে, তাকে তুমি বিয়ে করতে চলেছ। ও একজন খুনি। ও আমাকে গলা টিপে খুন করেছে। ওর ফুলের মালা নয়, ফাঁসির দড়ি প্রাপ্য। তুমি ওকে ক্ষমা করো না সুমি, ওকে তুমি ক্ষমা করো না।
তারপর সব শান্ত। সুমি চমকে উঠল, ধরপড় করে খাটে বসে ভাবতে লাগলো, এই যে সমীরের গলা। তবে কি আমি কোনো বড় ভুল করতে যাচ্ছিলাম, নাকি এসব আমার মনের ভুল? সে রাতে আর সুমি ঘুমাতে পারল না। চোখ বন্ধ করলেই কানের কাছে কে যেন বলছে, তুমি ভুল করছো। পরের দিন সকাল 10টা হয়তো বাজে। সুমি বাড়িতে তখন একা ছিল। পুলিশ অফিসার অমিয়বাবু এলেন। সুমি দেবী বাড়িতে আছেন? সুমি দেবী, সমীর বাবুর ময়না তদন্তের রিপোর্ট এসে গেছে। এটা স্বাভাবিক মৃত্যু নয়, তাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। কি বলছেন স্যার? সমীরকে কে খুন করবে? আর তাতে তার কি লাভ? আমি কিছুই ভাবতে পারছি না, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। দেখুন, লাভ ক্ষতির কথা এখনই বলতে পারবো না, তবে যেই খুন করুক সে আপনাদের বাড়ির কেউ। এমনকি ওই দিন যে জল আপনারা খেয়েছিলেন, সেই জলে ঘুমের কড়া ডোজ পাওয়া গেছে। এছাড়া ওই বোতলে, গ্লাসে আমরা বেশ কিছু হাতের ছাপ পেয়েছি। ইতিমধ্যে আমরা এটিকে মার্ডার কেস হিসাবে কোর্টে সাবমিট করেছি। খুব তাড়াতাড়ি তদন্ত শুরু হবে। তাই বাড়িতে যারা আছে বা ওই দিন যারা ছিল, তারা কেউ যেন বাড়ি ছেড়ে না যায়। অফিসার চলে যাবার পর সুমি ভাবতে বসলো, গত রাতে আমি যা শুনলাম সেটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তবে কি আর ভাবতে পারছে না সুমি। তার দু চোখ বেয়ে নেমে আসছে বাঁধ ভাঙা জলের স্রোত। আজ মিত্তির বাড়িতে বসার ঘরে বাড়ির সকলে জড়ো হয়েছে। বেশ কয়েকজন পুলিশ বাড়িটা ঘিরে রেখেছে। ঘরের মধ্যে সকলে চুপচাপ বসে আছে। প্রত্যেকের চোখে মুখে উত্তেজনা, এক অজানা ভয় ফুটে উঠেছে। তদন্তকারী অফিসার অমিয়বাবু একটা ফাইল নিয়ে ঘরে প্রবেশ করলেন। ঘরের দরজার কাছে দুজন করে সশস্ত্র পুলিশ দাঁড়িয়ে আছে। অমিয়বাবু একটা চেয়ারে বসে টেবিলের উপর ফাইলটা রেখে বললেন, আজ কোনো বাড়তি আলোচনা নয়, সোজা কাজের কথায় আসছি। আমি আপনাদের একটি অপ্রিয় সত্য কথা জানাতে এখানে এসেছি। আমার কথা শোনার পর আপনারা অনেকেই চমকে যাবেন। তদন্ত রিপোর্ট হাতে পেয়ে আমিও চমকে গিয়েছিলাম। মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? সমীর বাবুর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়, তাকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। সারা ঘরে তখন একটা চাপা উত্তেজনা কাজ করছে। ওর মুখের দিকে তাকাচ্ছিল। অমিয়বাবু আবার বলতে শুরু করলেন,
সেদিন রাতে সমীর বাবুদের জলের বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। সমীর বাবু আর সুমি দেবী যখন গভীর ঘুমের মধ্যে, তখন হত্যাকারী সমীর বাবুর গলা টিপে শ্বাস রোধ করে তাকে হত্যা করে। প্রচণ্ড ঘুমের কারণে তিনি তেমন বাধা দিতে পারেননি, এমনকি পাশে থাকা সুমি দেবীও কিছুই জানতে পারেনি। আপনি কিভাবে এত নিশ্চিত হচ্ছেন যে সমীরকে ঘুমের ওষুধ খাইয়ে তারপর খুন করা হয়েছে? কথাগুলি আমি বলছি না, ময়না তদন্তে সেটাই পাওয়া গেছে। আমরা ওই বোতলে 3টি আলাদা আলাদা ব্যক্তির হাতের ছাপ পেয়েছি। 1 মৃত সমীর বাবুর, 2 সুমি দেবীর, আর 3 নম্বর হাতের ছাপ হত্যাকারীর। কেননা সমীর বাবুর গলায় ওই 3য় ব্যক্তির হাতের ছাপ পাওয়া গেছে। ঘরে পিন পড়ার নীরবতা। অমিয়বাবু আবার বলতে শুরু করলেন, আমরা খুনি কে সেটা জানতে পেরেছি। এখন সে যদি নিজে থেকে ধরা দেন তো ভালো, না হলে কি করে তার মুখ থেকে সত্য বের করতে হয় তা আমরা, অর্থাৎ পুলিশ, খুব ভালো করে জানি। অমিয়বাবুর কথায় যখন কেউ এগিয়ে এলো না, তখন অমিয়বাবু এক অফিসারকে ডাকলেন। তিনি একটি স্ক্যানার মেশিন নিয়ে ঘরে প্রবেশ করলেন। অমিয়বাবু একে একে ওখানে উপস্থিত প্রত্যেককে ডাকতে লাগলেন। এখনো পর্যন্ত কারো সঙ্গে খুনির হাতের ছাপ মিলল না। এখনো বাকি আছে শুধুমাত্র বিমলা দেবী, সুমি দেবী এবং সমীরের ছোট ভাই প্রভাতবাবু। প্রভাতবাবু, আসুন, আপনার হাতটা এই মেশিনে একটু রাখুন তো। প্রভাতবাবু সোফা থেকে উঠে পালাতে গেল। দরজায় দাঁড়িয়ে থাকা পুলিশ তাকে ধরে ফেলল। এখানে একটা কথা বলা হয়নি। এই ঘরের সকল ঘটনা একজন পুলিশ অফিসার সুন্দরভাবে ভিডিও রেকর্ডিং করছিল। প্রভাতবাবুকে সোফায় বসিয়ে অমিয়বাবু বললেন, খুনি যে আপনি সেটা আমরা আরও আগেই জানতে পেরেছিলাম। খুনির হাতের ছাপ আমরা এ বাড়ির সকলের আধার কার্ডের সাথে মেলাই। আর এই প্রক্রিয়াটা খুব একটা কঠিন ব্যাপার নয়। আমরা তখনই জানতে পারি কোনটা আপনি করেছেন, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না আপনি কেন এবং কখন করলেন খুনটা। আমরা যতটা জানি, সমীর বাবুর মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি এসেছিলেন। তাহলে প্রভাত, তুমি? শেষে তুমি? কিন্তু কেন? তোমার দাদা আর আমি তোমাকে তো ভীষণ ভালোবাসতাম। তোমার সব ইচ্ছাগুলি পূরণ করার চেষ্টা করতাম, কিন্তু তুমি শেষে একটি বারও ভাবলে না শরতের কি হবে? বিমলা দেবী উঠে প্রভাতের গালে সজোরে একটা চড় মারল। শেষে তুই সমীরকে খুন করলি। ভগবান আমাকে পাপের হাত থেকে রক্ষা করেছে। কি ভুলটাই না করতে যাচ্ছিলাম। প্রভাত মাথা নিচু করে বসেছিল।
প্রভাতবাবু, খুনের মোটিভ আমরা এখনো জানতে পারিনি। আপনি নিজে বলবেন, না আমরা অন্য পথ অবলম্বন করব? প্রভাতের চোখ হিংসায় জল জল করে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি, বেশ করেছি। দাদা ও আমার শত্রু। আমি পড়াশোনায় একটু খারাপ ছিলাম, তাই ছোটবেলা থেকে দাদার প্রতি মা বাবা একটু বেশি লক্ষ্য রাখতেন। আমার প্রতি তাদের তেমন কোনো খেয়ালই ছিল না, যেন আমি তাদের সব ছেলে। ভালো ভালো খেলনা, বিভিন্ন খেলার সরঞ্জাম সবই জুটত দাদার কপালে, আর আমার বেলায় শুধুই শূন্য। তখন থেকেই দাদাকে একদম সহ্য করতে পারতাম না। এইভাবেই আস্তে আস্তে বড় হলাম। ইতিমধ্যে মা বাবা এক এক করে মারা গেলেন। আত্মস্বজনরা ঠিক করলো দাদার বিয়ে দেবে। একটি মেয়ের খোঁজও পাওয়া গেল। আমরা সুমিকে দেখতে গেলাম। প্রথম দেখাতেই সুমিকে আমার খুব ভালো লেগে যায়। এখানেও দাদা আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। সুমির বাড়ির লোকেরা দাদাকেই পছন্দ করে ফেলে। সুমির জন্য আমার বুকের ভিতরে সেদিন থেকে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারিনি, কাউকে বুঝতে দিইনি। আমি অপেক্ষা করতে লাগলাম। শেষে সুযোগ এসে গেল। কিন্তু আপনি তো সমীর বাবুর মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি এসেছিলেন, তাহলে খুনটা কখন করলেন? ওই রাতে সকলে ঘুমিয়ে পড়েছিল, তখন আমি বাড়িতে আসি। আমার কাছে ঘরের এক সেট চাবি থাকতো, কেননা বেশিরভাগ দিনই আমি রাত করে বাড়িতে ফিরতাম। সে রাতে দাদার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম ঘরের দরজা খোলা। ব্যাস, আমার মাথায় প্ল্যানটা চলে এলো। ব্যাগ থেকে জলের বোতল বের করে ওই জলে ঘুমের ওষুধ মিশিয়ে খুব সাবধানে দাদাদের ঘরে প্রবেশ করলাম এবং টেবিলের উপরে রাখা জলের বোতলটা নিয়ে ওষুধ মেশানো জল ওখানে রেখে দিলাম। তারপর বাইরে অপেক্ষা করতে লাগলাম এবং এক সময় আমি বুঝতে পারলাম দাদা বৌদি দুজনেই ওই জলের বোতল থেকে জল খেয়েছে। আরো 1 ঘন্টা অপেক্ষা করে আমি ঘরে ঢুকে দেখি ওরা দুজনেই ঘুমিয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। ব্যাস, ধরলাম সর্বশক্তি দিয়ে দাদার গলা টিপে। প্রথমে একটু ছটপট করছিল, তারপর একেবারে শান্ত। এরপর আস্তে আস্তে দরজা টেনে গেটের চাবি আটকে অন্ধকার থাকতে থাকতে ফিরে গেলাম স্টেশনে। সকালে বাড়ি থেকে ফোন এলো। আমি আরো 2 ঘন্টা পরে এলাম, যাতে সকলে ভাবে আমি দাদার মৃত্যুর সংবাদ পেয়ে তারপর এসেছি। এই সময় সুমি এসে এলোপাথারিভাবে প্রভাতের মুখে মাথায় চর ঘুষি মারতে থাকলো। শয়তান, তোর মনে এত পাপ? আরে তোরে তো আমি ভাইয়ের মতো দেখতাম, আর তোর নজর এত নিচ্ছি। প্রভাত সুমিকে সরিয়ে দিয়ে বলল, সবই আমার পরিকল্পনা মাফিক হচ্ছিল। সুমি, তুমিও তো রাজি হয়ে গিয়েছিলে আমাকে বিয়ে করবার জন্য, কিন্তু আমার সামান্য ভুলের জন্য ধরা পড়ে গেলাম।
সেদিন যদি জলের বোতল ও গ্লাসগুলি দূরে কোথাও ফেলে দিতাম, তাহলে আর। প্রভাতের কথা থামিয়ে অমিয়বাবু বললেন, শুনুন প্রভাত বাবু, পাপ কখনো চাপা থাকে না। অপরাধী যতই চেষ্টা করুক না কেন, ধরা তাকে তো পড়তেই হবে।